ওয়েলকাম টু দাস কোচিং। এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু প্রজ্ঞার বিকাশে পেঁয়াজের তত্ত্ব ও তার শিক্ষামূলক তাৎপর্য। Cognitive development, Piaget's theory and its implication in education। তো প্রজ্ঞামূলক বিকাশে পিয়াজের যে তত্ত্ব বা থিওরি সে সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে প্রজ্ঞা বা কগনিশন জিনিসটি কী। তো প্রজ্ঞা বা কগনিশন হলো এমন এক ধরনের প্রক্রিয়া যা আমাদের জানতে সাহায্য করে বা জানার যে প্রক্রিয়া তাকে আমরা প্রজ্ঞা বলতে পারি। অর্থাৎ প্রজ্ঞা হলো চিন্তন, যুক্তিকরণ, স্মরণক্রিয়া, প্রত্যক্ষণ, সমস্যা সমাধান ইত্যাদির সমন্বয়। প্রজ্ঞার বিকাশ কিভাবে হয় তা সুন্দরভাবে ব্যক্ত করেছেন জ্যা পিয়াজে তার প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্বে। তিনি বলেছেন মানুষের চিন্তনের প্রাথমিক উপাদান হলো স্কিমা। তো এখানে আমরা আরেকটি নতুন ধারণা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে স্কিমা। তো স্কিমা জিনিসটি কি সেটিও আমাদের জেনে নেওয়া প্রয়োজন। স্কিমা হলো কোনো একক মুহূর্তে আমরা যে জ্ঞান অর্জন করছি সেই জ্ঞানের সমষ্টিকে বলা হয় স্কিমা। এই স্কিমা প্রতি মুহূর্তে কিন্তু পরিবর্তন হয়। যখনই আমরা নতুন জ্ঞান অর্জন করি তখন আমাদের স্কিমা কিন্তু বৃদ্ধি পায় এবং স্কিমা পরিবর্তন হতে পারে। অর্থাৎ মানুষ স্কিমা দিয়েই চিন্তা করে এবং যে কোনো কিছুকে বোঝার চেষ্টা করে। মানুষ যখন কোনো উদ্দীপক বা স্টিমুলাসের মুখোমুখি হয় তখন সে তার স্কিমা দিয়েই সেই উদ্দীপককে বোঝার চেষ্টা করে। যখন সে উদ্দীপকটিকে বুঝতে পারে তখন বুঝতে হবে তার বর্তমান স্কিমাতে বা এক্সিস্টিং স্কিমাতে ওই উদ্দীপক সংক্রান্ত তথ্য বা ধারণা রয়েছে, ফলে স্কিমার কোনো পরিবর্তন হয় না। কিন্তু স্কিমা উদ্দীপককে বুঝতে পারে না, তখন তার মধ্যে কিন্তু ভারসাম্যহীনতা তৈরি হয়। একে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় ডিসইকুইলিব্রিয়াম। এই যে ভারসাম্যহীন অবস্থা, এই ভারসাম্যহীন অবস্থা থেকে কিন্তু সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার চেষ্টা করে, একে বলা হয় ইকুইলিব্রিয়াম। এই স্বাভাবিকতাকে বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম। এই ভারসাম্যে ফিরে আসার নীতিকে বলা হয় ইকুইলিব্রেশন প্রিন্সিপাল বা ভারসাম্যের নীতি। এই ভারসাম্যে ফিরে আসার জন্য যে প্রক্রিয়ার সাহায্য নেয় পিয়াজে তারই নাম দিয়েছেন অ্যাডাপ্টেশন বা অভিযোজন। এই অভিযোজন আবার দুটো প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। একটিকে বলা হচ্ছে আত্তীকরণ বা অ্যাসিমিলেশন, আরেকটিকে বলা হচ্ছে সহযোজন বা অ্যাকোমোডেশন। এখন আমাদের এই দুটি নতুন টার্ম আত্তীকরণ এবং সহযোজন এগুলো সম্পর্কে একটু বিস্তৃতভাবে আমাদের জানতে হবে, কেননা বিভিন্ন পরীক্ষায় এইগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকে। যেমন সিটেটেও এগুলো থেকে প্রশ্ন থাকে, নেট সেট এগুলোতে কিন্তু বিভিন্ন উদাহরণের মাধ্যমে কিন্তু জিজ্ঞেস করতে চাওয়া হয় যে আত্তীকরণ জিনিসটি কী বা সহযোজন জিনিসটি কী। তো আত্তীকরণ বা অ্যাসিমিলেশন হলো নতুন তথ্যকে বর্তমান বিদ্যমান স্কিমাতে অন্তর্ভুক্তিকরণ। অর্থাৎ আমার মধ্যে যে স্কিমা রয়েছে তার সঙ্গে আরও নতুন কোনো স্কিমা যুক্ত হয়, এটাকে বলা হচ্ছে আত্তীকরণ, ফিলিং নিউ ইনফরমেশন ইনটু এক্সিস্টিং স্কিমা। এটাকে আরেকটু উদাহরণের মাধ্যমে যদি আমরা বুঝে নিতে পারি তাহলে বিষয়টি আমাদের কাছে আরেকটু সহজ হবে। যেমন আমরা দেখি যে কোনো একটি শিশু কুকুরের ধারণা তার মধ্যে রয়েছে, সে কুকুর চেনে, কুকুরের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে সে অবগত, এবং সে একদিন হঠাৎ রাস্তায় চলতে চলতে একটি নতুন প্রজাতির কুকুর দেখতে পেল এবং সে তার বাবার কাছ থেকে বা যার সাথে যাচ্ছিল তার কাছ থেকে সে জেনে নিল যে সেটি অ্যালসেসিয়ান প্রজাতির একটি নতুন কুকুর। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার কুকুর সংক্রান্ত যে স্কিমা ছিল আগে, সেই এক্সিস্টিং স্কিমার সাথে কিন্তু আরেকটি নতুন স্কিমা কিন্তু যুক্ত হলো। এই যে পুরনো স্কিমার সাথে নতুন একটি স্কিমা যুক্ত হওয়া, এটাকেই বলা হচ্ছে আত্তীকরণ বা অ্যাসিমিলেশন। নেক্সট, সহযোজন বা অ্যাকোমোডেশন। এক্ষেত্রে বলা হয় যে নতুন তথ্যের পরিপ্রেক্ষিতে যদি বিদ্যমান স্কিমার মধ্যে পরিবর্তন সাধন হয় বা নতুন স্কিমার গঠন হয় তখন তাকে বলা হচ্ছে সহযোজন। এখানে বলে যে altering existing schema or creating new schema in response to new information,
অর্থাৎ নতুন অভিজ্ঞতা বা ধারণা হওয়ার পর যদি আমাদের পুরনো অভিজ্ঞতা বা ধারণার পরিবর্তন সাধন হয় এবং তার মাধ্যমে একটি সম্পূর্ণ নতুন স্কিমা তৈরি হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সহযোজন। সহযোজন প্রক্রিয়ার মাধ্যমে পুরনো স্কিমার পরিবর্তন হতে পারে অথবা নতুন স্কিমা কিন্তু তৈরি হতে পারে। তো এক্ষেত্রেও আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টিকে বুঝে নেব। যেমন আমরা দেখেছিলাম যে আগে জানতাম আমরা যে পৃথিবী স্থির এবং সূর্য তার চারিদিকে ঘুরছে, কিন্তু পরবর্তীকালে দূরবীন আবিষ্কার হলো, গ্যালিলিও, কোপার্নিকাস এরা কি বললেন যে না, সূর্য স্থির, পৃথিবী তার চারিদিকে ঘুরছে। অর্থাৎ এই যে নতুন অভিজ্ঞতা হলো আমাদের, তার মাধ্যমে আমাদের কিন্তু পুরনো যে ধারণা ছিল বা অভিজ্ঞতা ছিল সেটার সম্পূর্ণ পরিবর্তন হলো। তো এই ধরনের যে অভিজ্ঞতা অর্জনের যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে সহযোজন। বা আমরা যে নতুন একটা স্কিমা অর্জন করলাম সেটা কোন প্রক্রিয়ার মাধ্যমে অর্জিত হলো? সহযোজন প্রক্রিয়ার মাধ্যমে। পরীক্ষায় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে এই আত্তীকরণ আর সহযোজন এই দুটোর মধ্যে কিন্তু অনেক সময় পার্থক্যের উপর বেস করে কোশ্চেন থাকে, এক্সাম্পলগুলো কাছাকাছি হয়। সেক্ষেত্রে এই দুটোর পার্থক্য কিন্তু যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু সেই যে পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু আমরা অ্যাটেন্ড করতে পারবো না। তো এই অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশন এই দুটোর পার্থক্যকে আরও ভালোভাবে বোঝার জন্য আমি আরেকটি এক্সাম্পল দিচ্ছি। যেমন আমরা বাজারে বিভিন্ন বাচ্চাদের বেলুন দেখতে পাই, সেই বেলুনে কি থাকে? হাওয়া ভরা থাকে। আরেক ধরনের বেলুন দেখতে পাই যে বেলুনগুলোতে বিভিন্ন শেপের হয়, ডিফারেন্ট শেপের, কোনোটা পাখির, কোনোটা সাপ, বিভিন্ন রকম পশু পাখি যেগুলো বাচ্চারা পছন্দ করে সেই ধরনের বিভিন্ন শেপের বেলুন কিন্তু পাওয়া যায়। এই যে বেলুনের মধ্যে শুধুমাত্র হাওয়া ভর্তি করা হলো, এই প্রক্রিয়াটাকে বলা যেতে পারে অ্যাসিমিলেশন, যেখানে আগে একটা জিনিস ছিল বা অভিজ্ঞতা বা জ্ঞান ছিল, তার সঙ্গে নতুন কিছু যুক্ত হলো, নতুন অভিজ্ঞতা যুক্ত হলো। এটাকে বলা হচ্ছে অ্যাসিমিলেশন বা আত্তীকরণ। একইভাবে যখন বেলুনে হাওয়া ভরার পর বেলুনের শেপ বা আকৃতির পরিবর্তন হলো, তখন কিন্তু একটা পরিবর্তন সাধিত হলো। বেলুনের যে আগের যে আকৃতি বা শেপ ছিল সেটার কিন্তু মধ্যে একটা পরিবর্তন চলে আসলো। তো এটাকে আমরা বুঝবো অ্যাকোমোডেশন বা সহযোজন। তো এই উদাহরণটি মনে রাখলেই কিন্তু আমাদের আত্তীকরণ এবং সহযোজনের যে পার্থক্য সেটা কিন্তু মনে থাকবে, এবং এই এক্সাম্পলের উপর বেস করে যে প্রশ্নগুলো থাকে সেগুলো কিন্তু আমরা সলভ করতে পারবো সহজেই। এবার আসি পিয়াজের এই যে স্কিমা বা আমাদের কগনিটিভ যে এবিলিটি বা আমাদের কগনিশন, প্রজ্ঞা, এগুলো কিভাবে ডেভেলপ হয় একটা শিশুর মধ্যে জন্মের পর থেকে, সেগুলো নিয়ে বিভিন্ন গবেষণা করেছেন এবং গবেষণা করে দেখেছেন যে শিশুদের মধ্যে সাধারণত 4টি স্তরের মাধ্যমে এই স্কিমা বা কগনিটিভ ডেভেলপমেন্টটা সম্পন্ন হয়। তো প্রথমেই আমাদের এই প্রজ্ঞামূলক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্টের 4টি স্তর সম্পর্কে জেনে নিতে হবে। প্রথম স্তর সংবেদন সঞ্চালনমূলক স্তর। এটি জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত বিস্তৃত। পরের যে স্তর সেটাকে বলা হচ্ছে প্রাক ধারণামূলক স্তর। এটি 2 বছর বয়স থেকে 7 বছর বয়স পর্যন্ত বিস্তৃত। 3 নম্বর যে স্টেজ বা স্তর সেটা মূর্ত সক্রিয়তা স্তর, বা এটাকে ইংরেজিতে আমরা কংক্রিট অপারেশনাল স্টেজ বলে থাকি। এর বয়সসীমা 7 থেকে 11 বছর বয়স। এবং সর্বশেষ স্তর আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট বা প্রজ্ঞামূলক বিকাশের সর্বশেষ স্তর হলো নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর বা ফর্মাল অপারেশনাল স্টেজ। এটি 11 বছর বয়সের পর থেকে আমাদের অনওয়ার্ড চলতে থাকে। এটা হচ্ছে নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর। এই প্রত্যেকটি স্তরে আমাদের বিশেষ কিছু কগনিশন বা প্রজ্ঞার বিকাশ ঘটে। তো সেই কোন স্তরে আমাদের কি কি প্রজ্ঞামূলক বিকাশ ঘটে, কি আমাদের স্কিমা তৈরি হয়, কি ধরনের স্কিমা তৈরি হয়, সেগুলোও কিন্তু আমাদের বিস্তারিতভাবে জেনে নিতে হবে। যেমন সংবেদন সঞ্চালনমূলক স্তর, প্রথমে আমরা দেখব যে সংবেদন সঞ্চালন, অর্থাৎ নাম থেকে আমরা বুঝতে পারছি যে একটা শিশু 0 বছর বয়স বা জন্মের পর থেকে 2 বছর বয়সের শিশু, এরা সাধারণত আমাদের যে সেন্স অর্গানগুলো রয়েছে, যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিভ, ত্বক, এগুলোর মাধ্যমে কিন্তু পরিবেশের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করার চেষ্টা করে। সবগুলো ইন্দ্রিয় ব্যবহার করতে পারে না, যদিও একটি শিশু প্রথম সে সর্বপ্রথম সাধারণত সে পরিবেশকে দেখে, বিভিন্ন উপাদানকে দেখে, বিভিন্ন বৈশিষ্ট্যকে দেখে হাসি এবং কান্নার মাধ্যমে কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া করার চেষ্টা করে। এই ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমেই একটি শিশু বিশেষ কতগুলি প্রজ্ঞামূলক বিকাশ তাদের হয়ে থাকে,
যেমন প্রথমটাই এখানে বলা হচ্ছে কি প্রতিবর্ত ক্রিয়া, বা এটাকে আমরা ইংরেজিতে বলি রিফ্লেক্স অ্যাকশন। প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন, এটা সম্পর্কে আমরা সাধারণত জানি যে রিফ্লেক্স অ্যাকশন হচ্ছে এক ধরনের স্বতঃস্ফূর্ত ক্রিয়া, যেগুলো স্বতঃস্ফূর্তভাবে আপনা থেকেই সম্পন্ন হয়। সাধারণত জন্মের পর শিশুদের মধ্যে কিছু স্বতঃস্ফূর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন দেখা যায়, যেমন গ্রাস্পিং বা সাকিং, এই দুই ধরনের প্রবণতা কিন্তু শিশুদের মধ্যে লক্ষ্য করা যায়। অর্থাৎ আঁকড়ে ধরার প্রবণতা বা যে কোনো বস্তুকে চোষার মুখে দেওয়ার প্রবণতা, এগুলো কিন্তু স্বতঃস্ফূর্তভাবে শিশুর মধ্যে তৈরি হয়। তো এই প্রবণতাগুলি শিশুর মধ্যে আমরা লক্ষ্য করি। একইভাবে এর পরের যে বৈশিষ্ট্য প্রজ্ঞামূলক বিকাশে, সেটাকে বলা হচ্ছে পুনরাবৃত্তিমূলক ক্রিয়া। তো এই বয়সী শিশুরা সাধারণত একই কাজ বারবার করে থাকে। যেমন আমরা দেখে থাকি আমাদের আশেপাশে ছোট বাচ্চারা যেমন একই জিনিস বারবার ফেলছে বা একটি ঝুনঝুনিকে বারবার বাজাচ্ছে, একইভাবে বাজাচ্ছে। তো এই ধরনের যে প্রতিক্রিয়া বা প্রজ্ঞামূলক যে ক্রিয়া, সেগুলোকে বলা হচ্ছে পুনরাবৃত্তিমূলক ক্রিয়া। এটাকে ইংরেজিতে বলা হয় সার্কুলার অ্যাকশন, একই কাজ বারবার করতে থাকে বাচ্চারা। এরপর বলা হয়েছে যে এই বয়সী শিশুদের মধ্যে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে ধারণা থাকে না। যে কোনো একটা বস্তু তার সামনে নেই মানে সে ভাবে যে বস্তুটির কোনো অস্তিত্বই নেই। দেখবে আমরা যখন কোনো একটা বাচ্চাকে কাছ থেকে কোনো একটা বিষয় বা বস্তু, আমাদের দরকারি কোনো জিনিস লুকোতে চাই, তখন আমরা বলি যে হুশ, পাখি জিনিসটি নিয়ে গেল। তো এই কথাটা শুনে সে সত্যিই ভাবে যে পাখি হয়তো জিনিসটি সত্যিই নিয়ে গেছে। তো এই বয়সী শিশুদের মধ্যে এর থেকে বোঝা যায় যে তাদের মধ্যে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে কোনো ধারণা থাকে না। এই বয়সের শেষের দিকে শিশুদের মধ্যে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে একটা ধারণা চলে আসে। আরেকটা বৈশিষ্ট্য এই বয়সে দেখা যায়, সেটাকে বলা হচ্ছে কল্পনার ছলে খেলা। এই বয়সী শিশুরা সারাদিন ধরে যা কিছু পর্যবেক্ষণ করে, যা কিছু দেখে তার চারপাশে, সেগুলোকে তার আচরণের মাধ্যমে কোনো না কোনো সময় প্রকাশ করে, এবং সেইগুলোকে প্রকাশ করে সে বাবার মতো সে যে অফিসে যায়, মার মতো সে যে রান্না করে, এইভাবে কিন্তু সে কল্পনার ছলে কিন্তু খেলা করে। তো সংবেদন সঞ্চালনমূলক স্তরে এই কতগুলি প্রজ্ঞামূলক বিকাশ সাধারণত শিশুদের মধ্যে হয়ে থাকে। নেক্সট যে স্টেজ, সেটাকে বলা হচ্ছে প্রাক ধারণামূলক স্তর, 2 থেকে 7 বছর বয়স। এটাকে ইংরেজিতে বলা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ। অর্থাৎ এই স্তরেও শিশুদের প্রকৃত যে প্রজ্ঞার বিকাশ, সেটা কিন্তু সম্পূর্ণ হয় না। প্রজ্ঞার বিকাশের যে আগের স্তর, মোটামুটিভাবে একটা সাধারণ যে স্তর, সেটাকে বলা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ। তো এই বয়সে 2 থেকে 7 বছর বয়সী শিশুদের মধ্যে কতগুলি স্কিমা বা প্রজ্ঞার ডেভেলপ করে, সেগুলোর মধ্যে প্রথমেই রয়েছে সাংকেতিক চিন্তন বা সিম্বলিক থট। এই বয়সী শিশুরা কতগুলি সিম্বল, কতগুলি সংকেত, কতগুলি কোডের সাথে পরিচিত হয়। যেমন এই বয়সী শিশুরা আমরা যোগ বিয়োগ গুণ ভাগের যে ধারণা, সেগুলো সম্পর্কে পরিচিত হয়। আমাদের বিভিন্ন ধরনের আকার ইঙ্গিত ইশারা, এগুলোর সাথে কিন্তু পরিচিত হয়। এরপরের যে বৈশিষ্ট্য, সেটি হচ্ছে বিলম্বিত অনুকরণ। এটাকে ইংরেজিতে বলা হয় ডিফার্ড ইমিটেশন। অর্থাৎ এই বয়সী শিশুরা যা কিছু দেখে সঙ্গে সঙ্গে সেটাকে প্রকাশ করে না, তার আচরণের মাধ্যমে অনেকক্ষণ পরেও সেটা প্রকাশ হতে পারে। অর্থাৎ কোনো কিছুকে আগে তারা পর্যবেক্ষণ করে এবং পরে সেটাকে কিন্তু অনুকরণ করার চেষ্টা করে। যেমন সে বাবার মতো সে যে অফিসে যাচ্ছে, এই ধরনের কিন্তু খেলা তারা খেলে থাকে। তো এই ধরনের যে আচরণ, সেগুলোকে বলা হচ্ছে বিলম্বিত অনুকরণ। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই বয়সে দেখা যায়, সেটি হচ্ছে সর্বপ্রাণবাদের চিন্তন। অর্থাৎ এই বয়সী শিশুদের মধ্যে একটা ধারণা থাকে যে সমস্ত বস্তুই প্রাণবন্ত বা জীবন্ত। যেমন সে যদি কোনো একটি জায়গায় আঘাত পায় বা কোথাও পড়ে যায়, তখন সে কী করে, সেই জায়গাটাকে, সেই নির্দিষ্ট জায়গাটা জড় পদার্থ হলেও তাকে আঘাত করে এবং তার মাধ্যমে সে একটা আনন্দ পায়। অর্থাৎ সে ভাবে যে সেও ব্যথা পেয়েছে। তো এই ধরনের যে চিন্তন, এটাকে বলা হচ্ছে অ্যানিমিস্টিক থিঙ্কিং বা সর্বপ্রাণবাদ। আরেকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এই বয়সে, সেটাকে বলা হচ্ছে আত্মকেন্দ্রিক চিন্তন, ইগোসেন্ট্রিক থিঙ্কিং। অর্থাৎ এই বয়সী শিশুরা একটু আত্মকেন্দ্রিক হয়। 2 থেকে 7 বছর বয়সী শিশুরা ভাবে যে সে তার নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায়। যেমন কোনো একটি শিশু তার কোনো একজন বন্ধুর সাথে তার স্কুলে কোনো একটা কথা হয়েছে এবং সেটা তার মাকেও সেই বন্ধুর নাম বলতে চায়, এবং দেখা যায় যে মা যদি সেই বন্ধুরকে না চিনতে পারে, সেক্ষেত্রে সে একটু অবাক হয়। এক্ষেত্রে মনে রাখতে হবে যে শিশুটি কী করছে,
সে ভাবছে যে সে যেহেতু তার বন্ধুকে চেনে, তার মাও তার বন্ধুকে চিনবে, এই ধরনের একটা চিন্তাভাবনা তার মধ্যে কাজ করে। এগুলোকে বলা হচ্ছে আত্মকেন্দ্রিক চিন্তন। আরেকটি বৈশিষ্ট্য এই বয়সী শিশুদের মধ্যে লক্ষ্য করা যায়, সেটাকে বলা হচ্ছে একমুখী চিন্তন। তো এই বয়সী শিশুদের মধ্যে কোনো একটি বিষয়কে দুটো দিক থেকে ভাবার যে ক্ষমতা, সেটা লক্ষ্য করা যায় না। তারা কোনো একটা বিষয়কে একটি দিক থেকে ভাবে। যেমন একই পরিমাণের জল যদি দু রকমের পাত্রে রাখা হয়, তাহলে ছোট পাত্রের জলটাকে সে কম বলবে এবং বড় পাত্রের জলটাকে সে বেশি বলবে। তো এই ধরনের যে চিন্তন, সেটাকে বলা হচ্ছে একমুখী চিন্তন। থার্ড স্টেজ, পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টের থার্ড স্টেজ, এটাকে বলা হচ্ছে মূর্ত সক্রিয়তার স্তর। এটার বয়স সীমা 7 থেকে 11 বছর বয়স। ইংরেজিতে একে বলা হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজ। নাম থেকেই বুঝতে পারছি এই বয়সী শিশুরা তার সামনে যে সমস্ত বিষয়, বস্তু বা উদ্দীপক রয়েছে, সেগুলোর পরিপ্রেক্ষিতেই কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া, চিন্তা ভাবনা এগুলো কিন্তু করতে পারে। যা কিছু তার সামনে মূর্ত, সেই বিষয় নিয়ে কিন্তু সে চিন্তা করতে পারে। তো এই বয়সে যে কগনিটিভ ডেভেলপমেন্টগুলো তার মধ্যে হয়, তার মধ্যে প্রথমেই রয়েছে শ্রেণীকরণের ক্ষমতা, অর্থাৎ ইংরেজিতে যদি বলি এটাকে আমরা বলবো ক্লাসিফিকেশন এবিলিটি। অর্থাৎ স্টুডেন্টরা বা শিশুরা, এই বয়সী শিক্ষার্থীরা কি করতে পারে, বিভিন্ন ধরনের যে ধারণা রয়েছে, কনসেপ্ট রয়েছে, বিভিন্ন ধরনের বিষয় রয়েছে বা বিভিন্ন বস্তু রয়েছে, সেগুলোকে একটা নির্দিষ্ট শ্রেণীতে ক্যাটাগরাইজ কিন্তু করতে পারে। যেমন ফুল, পাখি, পশু, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু তারা নির্দিষ্ট শ্রেণীতে বিভক্ত করতে পারে। একেই বলা হচ্ছে শ্রেণীকরণের ক্ষমতা। পরবর্তী, ক্রমপর্যায়করণের ক্ষমতা, অর্থাৎ এই বয়সী শিশুরা কি করতে পারে, নির্দিষ্ট ক্রম অনুযায়ী কোনো বস্তু, বিষয় বা উদ্দীপককে সাজাতে পারে। যেমন ছোট থেকে বড় সাজানো, বা ওজন অনুযায়ী ছোট থেকে কম থেকে বেশি সাজানো, এই ধরনের কিন্তু যে ক্রমপর্যায়ের ক্ষমতা, সেগুলো কিন্তু এই স্তরে ডেভেলপ করে। আরেকটি বিশেষ বৈশিষ্ট্য এই বয়সী শিশুদের মধ্যে লক্ষ্য করা যায়, সেটাকে বলা হচ্ছে আরোহী চিন্তন বা ইন্ডাকটিভ থিঙ্কিং। তো 7 থেকে 11 বছর বয়সের শিশুরা কি করে, তারা বিভিন্ন এক্সাম্পল দেখে তার বৈশিষ্ট্যগুলোকে জানতে পারে এবং তার উপর ভিত্তি করে সেটাকে কি করতে পারে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। এই ধরনের যে ক্ষমতা, সেটাকে বলা হচ্ছে আরোহী চিন্তন। অর্থাৎ এক্ষেত্রে শিক্ষক যখন পড়াবেন এই বয়সী 7 থেকে 11 বছর বয়সী শিশুদের, সেক্ষেত্রে তাদের পড়ানোর ক্ষেত্রেও কিন্তু এই ইন্ডাকটিভ মেথড কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ পড়ানোর ক্ষেত্রে শিক্ষক কী করবেন, বিভিন্ন ধরনের এক্সাম্পল দেবেন। যেমন পাখি পড়াতে গিয়ে একজন শিক্ষক ক্লাসে বিভিন্ন পাখির এক্সাম্পল আগে দেবেন এবং বিভিন্ন এক্সাম্পল থেকে তারপর একটা সামান্যীকরণ বা সিদ্ধান্ত করবেন। এই ধরনের মেথডকে বলা হচ্ছে আরোহী চিন্তনের পদ্ধতি। পরের যে বৈশিষ্ট্য, সেটি হচ্ছে মূর্ত চিন্তন। অর্থাৎ এই বয়সী শিশুরা কি করতে পারে, শুধুমাত্র তার সামনে যে বিষয়গুলো রয়েছে, যেগুলোকে সে দেখতে পাচ্ছে, সেই বিষয় নিয়ে কিন্তু চিন্তা করতে পারে। কিন্তু তার সামনে যে বিষয়গুলো নেই, যেগুলোকে সে দেখতে পাচ্ছে না, সেই বিষয়গুলোকে নিয়ে কিন্তু চিন্তা ভাবনা এগুলো কিন্তু করতে পারে না। ফোর্থ স্টেজ, নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর। 11 বছর বয়সের পর থেকে এই স্তর শুরু হয়। ইংরেজিতে এই স্তরটিকে বলা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ। অর্থাৎ এটি কগনিটিভ ডেভেলপমেন্টের হায়েস্ট লেভেল। এই স্তরে এসে আমাদের যে জ্ঞানমূলক বা প্রজ্ঞামূলক বিকাশ, সেটা সম্পূর্ণ হয়। এই স্তরেও কতগুলি বৈশিষ্ট্য বা বিশেষ স্কিমার ডেভেলপ হয়। যেমন বিমূর্ত চিন্তনের ক্ষমতা, যেটা আগের স্তরে হতো না। যেমন আগের স্তরে মূর্ত চিন্তন করতে পারতো, এই বয়সী শিশুরা কিন্তু বিভিন্ন বিমূর্ত বিষয়, বিভিন্ন বিমূর্ত ধারণা, বিভিন্ন বিমূর্ত যে উদ্দীপক, সেগুলো নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারে। এরপর রয়েছে অবরোহী চিন্তন, যেটা আগের স্তরে আমরা দেখেছিলাম আরোহী বা ইন্ডাকটিভ মেথড, ইন্ডাকটিভ থিঙ্কিংয়ের একটা কৌশল লক্ষ্য করা যেত। এই স্তরে এসে কিন্তু শিক্ষার্থীরা ডিডাকটিভ থিঙ্কিং করতে পারে। অর্থাৎ তারা কি করতে পারে, তারা যে কোনো একটা কনসেপ্ট থেকে তার জেনারেলাইজ করতে পারে। তো এক্ষেত্রেও শিক্ষককে মনে রাখতে হবে যে এই বয়সী শিশুদের ডিডাকটিভ মেথডে কিন্তু পড়ানো যেতে পারে। যেমন এক্ষেত্রে আমরা পাখির ধারণা দিতে গিয়ে প্রথমে আমরা পাখির যে কনসেপ্ট, সেই কনসেপ্ট আগে ক্লিয়ার করব, ব্যাখ্যা করব, তারপর আমি কিন্তু পাখির বিভিন্ন এক্সাম্পল স্টুডেন্টদের সামনে রাখবো। এইভাবে পড়ালে সেটাকে বলা হবে ডিডাকটিভ মেথড। আরেকটি কগনিটিভ ডেভেলপমেন্ট এই সময় হয়, সেটিকে বলা হচ্ছে সমস্যা সমাধানমূলক চিন্তন, বা এটাকে প্রবলেম সলভিং মেথডও বলা হয়ে থাকে। অর্থাৎ এই স্তরে শিশুরা কী করতে পারে, বিভিন্ন সমস্যার মধ্যে নিজেকে নিয়োজিত করতে চায়
বিভিন্ন সমস্যার সমাধান তারা করতে পারে। যেমন কোনো একটি শিশু বিভিন্ন সূত্র অ্যাপ্লাই করে বীজগণিতের কোনো অঙ্ক সমাধান করার চেষ্টা করছে, তো এই বয়সী শিশুরা সমস্যা সমাধানের একটা প্রবণতা এদের মধ্যে লক্ষ্য করা যায়। তো এই ছিল পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টের 4টি স্টেজ। এবং এবার আমরা দেখে নেব পিয়াজের যে তত্ত্ব, সেই তত্ত্বের শিক্ষামূলক তাৎপর্য, এডুকেশনাল ইমপ্লিকেশনস অফ পিয়াজেস থিওরি। তো প্রথমেই আমরা দেখে নেব যে শিক্ষার্থীর জন্য উপযুক্ত পাঠ্যক্রম পরিকল্পনা বা শিক্ষার্থীর যে গঠন কাঠামো পরিকল্পনা গোটা সারা বছরের যে কিভাবে হবে, একটা পাঠ্যক্রম কিভাবে অ্যাপ্লিকেশন করা হবে বা এক্সিকিউশন করা হবে, তার যে সম্পূর্ণ যে পরিকল্পনা, সেটা কিন্তু শিক্ষার্থীদের কগনিটিভ ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে করা যেতে পারে। পিয়াজের তত্ত্বে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা হয়েছে যে ভারসাম্যহীন অবস্থা যখন সৃষ্টি হবে তখনই কিন্তু শিক্ষার্থীদের মধ্যে জানার একটা চাহিদা বা প্রবণতা তৈরি হবে। তাই এক্ষেত্রে শিক্ষক কী করতে পারেন? শিক্ষক শিক্ষার্থীদের মনে যাতে প্রশ্ন জাগে সেই জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করবেন এবং এমনভাবে পড়াবেন যাতে শিক্ষার্থীদের মধ্যে থেকে প্রশ্ন তৈরি হয়, শিক্ষার্থীরা বিভিন্নভাবে সেই বিষয়টাকে জানার চেষ্টা করে। পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশে বিভিন্ন বিষয়ের কথা বলা হয়েছে যে আমাদের প্রজ্ঞার বিকাশের ক্ষেত্রে ম্যাচুরেশন, সক্রিয়তা, পরিণমন, সামাজিক উন্মোচন এবং ভারসাম্যহীনতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো শিক্ষাক্ষেত্রে বা শিক্ষণ পরিবেশের ক্ষেত্রে এই শিক্ষার্থীদের যে ম্যাচুরেশন, তাদের যে সক্রিয়তা, তাদের যে সামাজিক উন্মোচনের যে প্রবণতা, এই বিষয়গুলোর কথা কিন্তু মাথায় রেখেই কিন্তু পাঠদান করতে পারেন। এছাড়াও যে 4টি স্টেজ রয়েছে সেই স্টেজ অনুযায়ীও কিন্তু আমরা শিক্ষার্থীর ক্ষেত্রে পিয়াজের যে তত্ত্ব সেটা কীভাবে অ্যাপ্লিকেবল, সেই অ্যাপ্লিকেশন বা সিগনিফিকেন্সগুলো কিন্তু আমরা করতে পারি। যেমন প্রথম স্টেজ যদি আমরা দেখি সংবেদন সঞ্চারণমূলক স্তর, সেই স্তরে সাধারণত শিক্ষার্থীরা সংবেদনের মাধ্যমে কিন্তু বিভিন্ন অভিজ্ঞতা জ্ঞান অর্জন করে। সুতরাং এই স্তরে শিশুদের ক্ষেত্রে ইন্দ্রিয় সঞ্চালনের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। তাদের বিভিন্ন আকার আকৃতির বিষয়বস্তু দেওয়া যেতে পারে, তাদেরকে বিভিন্ন রঙের সঙ্গে পরিচিত করা যেতে পারে। এইভাবে কিন্তু তাদের সংবেদন সঞ্চালনের মাধ্যমে শিক্ষার ব্যবস্থা কিন্তু করা যেতে পারে। তৃতীয় স্তরে আমরা দেখেছিলাম প্রি অপারেশনাল স্টেজ, বা এটাকে বলা হচ্ছে বাংলায় প্রি অপারেশনাল স্টেজ, এটাকে বাংলায় বলা হচ্ছে প্রাক ধারণামূলক স্তর। এক্ষেত্রে যেহেতু শিক্ষার্থীরা সাংকেতিক চিন্তন করে, তাদের মধ্যে বিলম্বিত অনুকরণের একটা প্রবণতা লক্ষ্য করা যায়, সেহেতু শিক্ষার্থীদের ক্ষেত্রে এই শিক্ষককে যাতে অনুকরণ করে সেই রকম পরিবেশ কিন্তু তৈরি করতে হবে। শিক্ষকের আচার আচরণ কিন্তু সঠিক হতে হবে, যাতে সঠিক অনুকরণের মাধ্যমে সঠিক শিক্ষা কিন্তু শিক্ষার্থীরা যাতে পায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। তৃতীয় স্তরে মূর্ত সক্রিয় স্তর, 7 থেকে 11 বছর বয়স। আমরা যদি শিক্ষাগত দিক থেকে দেখি তাহলে এটা আমাদের যে এলিমেন্টারি এডুকেশন, সেই এলিমেন্টারি এডুকেশনের একটি পর্যায়। এক্ষেত্রে যেহেতু শ্রেণীকরণের ক্ষমতা, ক্রমপর্যায়ের ক্ষমতা এবং আরোহী চিন্তনের ক্ষমতার বিকাশ ঘটে, মূর্ত চিন্তনের ক্ষমতার বিকাশ ঘটে, সেহেতু শিক্ষককেও কী করতে হবে? মূর্ত বস্তুকে দেখিয়ে বা মূর্ত বস্তুর সাহায্য নিয়ে কিন্তু পাঠদান করতে হবে এবং ইন্ডাকটিভ মেথডকে কিন্তু পাঠদানের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তরে যেহেতু বিমূর্ত ধারণার সঙ্গে শিক্ষার্থীরা পরিচিত হয়, তো এক্ষেত্রে শিক্ষক বিভিন্ন বিমূর্ত বিষয়, বিভিন্ন বিমূর্ত ধারণা, এগুলোর সাহায্য নিয়ে কিন্তু পাঠদান করতে পারেন এবং যে ডিডাকটিভ মেথড বা অবরোহী পদ্ধতি, সেই অবরোহী পদ্ধতিতে পাঠদান করবেন এবং শিক্ষার্থীদের সমস্যা সমাধানের সুযোগ করে দেবেন। তো এইভাবে পিয়াজের তত্ত্বকে কিন্তু ক্লাসরুমে আমরা অ্যাপ্লাই করতে পারি। এটাই ছিল পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টের যে থিওরি, তার শিক্ষামূলক তাৎপর্য বা এডুকেশনাল ইমপ্লিকেশন। ধন্যবাদ সকলকে।